ইউক্রেন বিষয়ে যে আলোচনা হবে, পিট হেগসেট তিনি কিন্তু দুটো বিষয় বলে ফেলেছেন। অর্থাৎ একটা বলেছেন যে ন্যাটোর সদস্যপদ ইউক্রেন পাবে না, অন্যটি হলো যে ভূখণ্ডটা এর মধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে সেটি ফিরে পাওয়ার আশা ইউক্রেন না করার কথা বলা হচ্ছে। ইউক্রেনের উপরে অন্য ধরনের একটা ব্যাপার আছে। ইউক্রেন তো বিশাল দেশ, বিপুল সম্পদে সমৃদ্ধ। তার ভিতরে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বলে রেয়ার মিনারেলস কিছু আছে। আপনি কিভাবে মেনে নেবেন না? কোন আরব দেশ গাজাতে যুক্তরাষ্ট্র যেটা বলবে সেটার বাইরে কি করবে? রাজ পরিবার অন্য আরেকজনকে ক্ষমতায় বসিয়ে দিবে। প্রত্যেকটা দেশে এদের বেস আছে। ট্রাম্পের যে ভূমিকা, ট্রাম্প কতদূর, কোথায়, কিভাবে নিয়ে যাবে, এখানে একটা টাইম ফ্যাক্টর আছে। আচ্ছা, কারণ 2 বছর পরে মিড টার্ম ইলেকশন হবে। এই যে প্রসেসটা উনি এত দ্রুত করছেন কেন? উনি আর আগের মতন যে এনার্জি, ওনার বয়স হচ্ছে, ওই এনার্জি নেই। কতদূর ভাবে, কতদিনের ভেতরে সে এতগুলো এজেন্ডা একসাথে নিয়েছেন, অবিশ্বাস্য। ইউক্রেন বিষয়ে যে আলোচনা হবে, পিট হেগসেট তিনি কিন্তু দুটো বিষয় বলে ফেলেছেন। অর্থাৎ একটা বলেছেন যে ন্যাটোর সদস্যপদ ইউক্রেন পাবে না, অন্যটি হলো যে ভূখণ্ডটা এর মধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে সেটি ফিরে পাওয়ার আশা ইউক্রেন না করার কথা বলা হচ্ছে। প্রশ্নটা যেখানে সেটা হলো, এই যে আলোচনাটা চলছে, এই আলোচনা আসলে কারা জয়ী হতে যাচ্ছে? রাশিয়া, ইউক্রেন, নাকি আমেরিকা নিজে জয়ী হতে যাচ্ছে? রাশিয়াই তো জয়ী হবে, কারণ ওই দেশের রাশিয়ান ভাষাভাষী একটা অঞ্চল আছে। সম্ভবত 6 লক্ষ বর্গ মাইল হচ্ছে ইউক্রেনের সাইজ টোটাল। তার ভিতরে 1/4 একটু বেশি, 1/5 একটু বেশি, সম্ভবত 21.5% রাশিয়ার দখলে আছে। আর রাশিয়ার 200 বর্গ মাইল এলাকা ইউক্রেন দখল করে রেখেছে। তো সেটা ক্রমাগত সেই দখলের অংশটা কমছে, আবার রাশিয়া কর্তৃক ইউক্রেনের দখলের অংশটা রাশিয়া বাড়াচ্ছে। এইটা তো ফলে মোস্ট প্রবাবলি অধিকাংশ 14 সালে যেটা দখল করেছিল সেটা সহ এইবারের যুদ্ধে দখল করা, এগুলা অধিকাংশই রাশিয়াকে মানে আনুষ্ঠানিকভাবে লিখে না দিলেও বাস্তবে তাদের হাতে ছেড়ে দিয়ে চুক্তি হবে। ইউক্রেনের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে ডনেস্কে দিয়া ওই সমস্ত অঞ্চলে, আর রাশিয়ার যে এলাকায় এরা একটুখানি দখল করেছে 200 বর্গ মাইল, হচ্ছে একটু কোর্ট সেকশন। যাই হোক, তো মোটামুটি ওইভাবে হবে। তবে ইউক্রেনের উপরে অন্য ধরনের একটা ব্যাপার আছে। ইউক্রেন তো বিশাল দেশ, বিপুল সম্পদে সমৃদ্ধ। তার ভিতরে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বলে রেয়ার মিনারেলস কিছু আছে। সেই রেয়ার মিনারেলস সম্ভবত 2-3 ডজনের মতো টোটাল নাম্বার তাদের। সেগুলা প্রায় সবগুলো চায়নাতে আছে। চায়না সবগুলো খনি থেকে তুলে সেগুলা মানে ব্যবহারযোগ্য করেছে বলে পৃথিবীতে সবচেয়ে বেশি সাপ্লাই দিতে পারে চায়না। সেই জন্য সেগুলার উপরে তারা কম করে, মানে তারা কন্ট্রোল করে যে ইচ্ছা মতো। এরা যখন তাদের উপরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করছে, চায়না ওগুলা দেওয়ার ব্যাপারে কম কম করে দিচ্ছে, এদের ক্ষতি হবে। সেই জন্য ট্রাম্প অলরেডি ওখানে মানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তোমার দেশের রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আমাকে 50% দিয়ে দিতে হবে। তিনি সেটাতে রাজি হন নাই। তবে মনে হচ্ছে ওই প্রেসারের কারণে শেষ পর্যন্ত মানে ইউক্রেনের ওই অঞ্চল ছাড়া বাকি মোটামুটি তাকে রক্ষা কবচ দেওয়া। রক্ষা কবচের ক্ষেত্রে স্টারমার, ব্রিটেনের প্রধানমন্ত্রী, আগামী সপ্তাহে ওয়াশিংটনে আসছেন, ট্রাম্প সাহেবকে তেল দেবেন সম্ভবত। তারা মানে তাকে প্ল্যাকেট করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের গ্যারান্টি থাকতে হবে যে চুক্তি ঠিকই হলো, কিন্তু এর বাইরে যেন আবার রাশিয়া অতিরিক্ত দাবি না করে। এই একটা, সেই গ্যারান্টির বিনিময় ইউরোপিয়ান দেশগুলো, ব্রিটেন সহ আরো কয়েকটা দেশ মিলে, ইউরোপিয়ান ইউনিয়নের দেশ কয়েকটা মিলে ওখানে যদি তাদের স্থলবাহিনী কিছু নিয়োগ করে, ধরা যাক সব দেশ মিলে 50,000 মানে সৈন্য রাখলো সেখানে ইউক্রেনের নিরাপত্তার জন্য, কিন্তু নিরাপত্তার প্রধান গ্যারান্টর হতে হবে যুক্তরাষ্ট্র, না হলে রাশিয়া ওইটা ভঙ্গ করতে পারে। এই কারণে রাশিয়া, যুক্তরাষ্ট্র যদি গ্যারান্টার হয়, তার বিনিময়ে এই যে ওখানকার রেয়ার আর্থ ম্যাটেরিয়াল সেটার 50% যেটা দাবি করেছেন, আমার ধারণা ট্রাম্প সাহেব মোটামুটি ভাবে সেটা আদায় করে নেবেন। এবং ভলোদিমির জেলেনস্কি যতই বলুন না কেন এখন, তিনি সেটাতে রাজি না হয় তার উপায় নেই। সে ফলে চাপের মুখে
তিনি এখন বলছেন আমাদের সাথে কথাবার্তা না বলে যে চুক্তি হবে আমরা মেনে নেব না। আপনি কিভাবে মেনে নেবেন না? কোন আরব দেশ গাজাতে যুক্তরাষ্ট্র যেটা বলবে সেটার বাইরে কি করবে? রাজ পরিবার অন্য আরেকজনকে ক্ষমতায় বসিয়ে দিবে। প্রত্যেকটা দেশে এদের বেস আছে, ব্যাপারটা বুঝছেন? জি। ফলে ইউক্রেনের ব্যাপার আর ইউরোপের দেশগুলোর কথা বলছেন, একটা ভ্যালিড প্রশ্ন। ইউরোপ কেন নিজেদেরকে ডিফেন্ড করে না? সত্যি কথা বলতে গেলে এতদিন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন সেটা সত্যতা আছে। ইউরোপের নিরাপত্তার জন্য, রাশিয়ার থেকে রক্ষার জন্য সবচেয়ে বেশি অর্থ অস্ত্র যুক্তরাষ্ট্র দিয়েছে এবং সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র যুক্তরাষ্ট্রেরই আছে। F-35 থেকে শুরু করে এই ধরনের মানে সুপার সফিস্টিকেটেড অস্ত্র যুক্তরাষ্ট্রে আছে। তার কাছাকাছি অল্প কিছু অস্ত্র মানে ইউরোপের আছে। রাফায়েল যুদ্ধ বিমান আছে ফ্রান্সের, টাইফুন আছে তাদের ইউরোপিয়ানদের আরেকটা যুদ্ধ বিমান। এই দুটো তিনটা ছাড়া তাদের একটা সফিস্টিকেটেড ফোর্থ জেনারেশন এগুলো, এমনকি রাফায়েলও 4 আর 5 এর মাঝামাঝি, ফোর্থ জেনারেশন, 5th জেনারেশন, 6th জেনারেশন প্লেন তাদের কাছে নেই, যুদ্ধ বিমান। এমনকি চায়নার পর্যন্ত 5th জেনারেশন আছে, তার 6th জেনারেশনে চলে যাচ্ছে। রাশিয়ার 6th জেনারেশন আছে, Su-50 সম্ভবত, সুখয় 50। যুক্তরাষ্ট্রের 6th জেনারেশন আছে, ওইটার সাথে পাল্লা দেওয়ার মতো অস্ত্র এখনো ইউরোপের নেই। ইউরোপের জার্মানির লিওপোল্ড ট্যাঙ্ক আছে, এটা সবচেয়ে বেস্ট ট্যাঙ্কের মধ্যে, কিন্তু এখন আর ট্যাঙ্ক ওয়ারফেয়ার নেই। তারপরে হচ্ছে আপনার এই যে এখন এয়ারিয়াল যে বিমান, এটাকে কি বলে, এই সবাই যে উড়ে ছোট ছোট করে উড়ায়, ড্রোন। ড্রোনের ক্ষেত্রে ইউরোপের দেশগুলো, ফ্রান্সের একটা আছে, টার্কির কিছু আছে মোটামুটি, কিন্তু সব বেস্ট পসিবল ড্রোন যুক্তরাষ্ট্র তৈরি করে, আর চায়না কিছু তৈরি করে, আর রাশিয়া তৈরি করে। ফলে সেক্ষেত্রেও ইউরোপ পিছিয়ে আছে। এখন ইউরোপ যতই সতর্ক হোক না কেন, রাশিয়া আক্রমণ করলে ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না। ফলে ওদের উপরে চাপ সৃষ্টি করে ওদের আরো অর্থ বেশি ডিফেন্সের জন্য যুক্তরাষ্ট্র যে চাপ দিচ্ছেন ট্রাম্প, আমি এটাকে 5% বরাদ্দের জন্য তিনি চাপ দিচ্ছেন। এখন তারা এভারেজ 2%, একমাত্র ব্রিটেন 2.5% আর পোল্যান্ড 5% খরচ করে। কিন্তু আমেরিকা নিজেই তো 3%-এর বেশি ব্যবহার করে না। তাহলে এখন যুক্তরাষ্ট্রের তো হিউজ জিডিপি, এটা আরেক ব্যাপার। যাই হোক, তো ফলে তারা সেটাতেও বাধ্য হবে, তারপরও তারা এই যুক্তরাষ্ট্রের লেভেলে বা আসতে পারবে না। এমনকি ইসরায়েলের সুপার সফিস্টিকেটেড কিছু অস্ত্র তারা নিজেরা ডেভেলপ করেছে। যাই হোক, ইউরোপের উপরে যিনি চাপ দিচ্ছেন, আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত চাপ। আকস্মিক ভাবে দেওয়া অনেক খারাপ মনে হচ্ছে, কিন্তু তাদের নিজের ডিফেন্সের জন্য তারা অতিরিক্ত খরচা করা উচিত। এতদিন পর্যন্ত তারা অনেকটা এদের উপরে চাপিয়ে দিয়ে, আমার মনে হয় নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার আসছে, যে ক্ষেত্রে মানে রাশিয়াকে আর একটু লাই দেবে, কিন্তু এমন না যে রাশিয়াকে সুপার পাওয়ার মানে আমেরিকার সাথে পাল্লা দিতে ওই লেভেলে যেতে দেবেন। সেখানে রাশিয়ার উপরেও তিনি চাপ বজায় রাখবেন, চীনের উপরে যেমন বজায় রাখছেন। যুক্তরাষ্ট্র 1 নম্বর হবে এবং তারপরে রাশিয়াকে সুযোগ দিয়ে প্ল্যাকেট করে রাশিয়ার উপর থেকে স্যাংশনস রিলিফ দিয়ে মোটামুটি একটা ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করবেন তিনি তার মতো করে। এবং প্রফেসর শফিক সাহেব যেটা বলেছেন খুব ইম্পর্টেন্ট কথা, নতুন সুপার পাওয়ার হিসাবে এই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে পৃথিবীতে নতুন সুপার পাওয়ার যেটা মানে হতে যাচ্ছে, আমি মনে করি তার ভিতরে যুক্তরাষ্ট্র, চায়না এবং ইসরায়েল সম্ভবত দ্বিতীয় স্থানে চলে যেতে পারে আগামী কয়েক বছরের ভিতরে। এবং ইসরায়েলের ভূখণ্ড বাড়ানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি সম্ভবত বলে দিয়েছেন, এই একটা ছোট্ট দেশ আমার কলমের মাথায়, এই একটি মাত্র দেশ, আর ওরা সব বড়, ফলে ওদেরকে বড় করার সুযোগ দেবে। পুরো পশ্চিম তীর, গাজা এবং সম্ভবত সিরিয়ার কিছু অংশ তাদের দখল করে একটু এলাকা বাড়ানো, একটু বড়সড় হলো, এবং মানে এমনি টেকনোলজিক্যালি সুপার পাওয়ার হবে, প্লাস মিলিটারিলি সুপার পাওয়ার হবে, ভূমিও বাড়িয়ে নেবে, এইরকম আর কি। অর্থাৎ আমি যদি প্রশ্নটা একটু উল্টো করে এখন নিই, যে আসলে হারলো কে এই যুদ্ধে? হারলো ইউক্রেনই। কারণ 2022 সাল থেকে ক্রমাগত মানুষ মরেছে, এখন রাশিয়া নিয়ে নিচ্ছে তার 1/5, আবার আমেরিকা চাচ্ছে তার মিনারেল। অর্থাৎ সব দিক দিয়ে ইউক্রেনই আসলে
ক্ষতির খাতার হেরে গেল। মধ্যে হ্যাঁ, থাকছে। এখন শুনুন, বাইডেন প্রশাসনের আমলে যখন যুদ্ধ শুরু হয় তখন তারা আক্রমণ করার আগে তারা জাস্ট দুটো গ্যারান্টি চেয়েছিল। একটা হচ্ছে ইউক্রেন ন্যাটোতে জয়েন করতে পারবে না, আমাকে লিখিত ভাবে দাও। হুম হুম। এবং আর যে সমস্ত লোক যে রাষ্ট্র ন্যাটোতে নেই তাদেরকে তোমরা ন্যাটোতে নিতে পারবে না, এই গ্যারান্টি দিলে ইউক্রেন তারা আক্রমণ করতে না মনে হচ্ছে। তবে এটা ঠিক, এই পূর্বাঞ্চল রাশান ভাষাভাষী অঞ্চল তারা কোনো অবস্থাতে দখল না করে ছাড়তো না। ক্রিমিয়া 14 সাল দখল করেছে, ওই অঞ্চল দখল করতো, ওদেরকে দিল না। এরা ভাবছে যে যুক্তরাষ্ট্রের মানে আনলিমিটেড সাপোর্ট থাকবে, সেটাতে ভরসা করে তারা মানে করতে গেল। 5 থেকে 7 মিলিয়ন লোক তাদের এখন রিফিউজি ইউরোপের দেশে দেশে। আর ওদের অর্থনীতি দেশের মানে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মিনারেলের অর্ধেক চলে যাবে আমেরিকার কাছে। ডক্টর শফিকুর রহমান, আপনি কিছু যোগ করতে যাচ্ছিলেন না? আমি যোগ করতে যাচ্ছিলাম যে এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা তৈরি হওয়ার মানে ট্রাম্পের যে ভূমিকা, ট্রাম্প কতদূর কোথায় কিভাবে নিয়ে যাবে, এখানে একটা টাইম ফ্যাক্টর আছে। আচ্ছা, কারণ 2 বছর পরে মিড টার্ম ইলেকশন হবে। এই যে প্রসেসটা উনি এত দ্রুত করছেন কেন? ওনার আমার কাছে যেটা মনে হয় উনি এবং রিপাবলিকান পার্টি বুঝে নেওয়ার চেষ্টা করছে যে আমরা কিছু করতে হলে অল্প সময়ের ভেতরে করতে হবে। এখন না হলে এই 2 বছরের ভেতরে, তার মানে এখন থেকে আর 23 মাসের ভেতরে মিড টার্ম ইলেকশন এসে যাবে। তখন অনেক ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে যাবে পলিটিক্সে এবং কংগ্রেসে। তারপরে ওনার কোনো অতখানি অধিকার থাকবে কিনা, তারপর যদি আপনারা প্রেসিডেন্ট ট্রাম্পের ফিজিক্যাল সিচুয়েশন দেখেন, ওনার শরীর, ওনার চেহারা কিন্তু অনেক উইক হয়ে গেছে। আমার কাছে যেটা মনে আছে, আমি কিছুদিন ধরে ওনাকে দেখছিলাম যে উনি আর আগের মতন যে এনার্জি, ওনার বয়স হচ্ছে, ওই এনার্জি নেই। কতদূর ভাবে কতদিনের ভেতরে সে এতগুলো এজেন্ডা একসাথে নিয়েছেন, অবিশ্বাস্য, আনইউজুয়াল এত এজেন্ডা। এবং এগুলো যে ইমপ্লিকেশন কি হবে, অনেকে রিপাবলিকানদের ভেতরেই অনেকে তার বিরুদ্ধে চলে যাবে কিছুদিনের মধ্যে। এই টাইম ফ্যাক্টরটা একটা বড় ফ্যাক্টর এইগুলো স্পিড আপ করার জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।